দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পাথারকান্দি সমষ্টির লঙ্গাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশন মোডে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রেল যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে আটক ভুয়া টিটি। ধলাই উপনির্বাচনে ভোট দিতে না পারলেও দিনভর পুরো সমষ্টির চষে বেড়ালেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। অবাধ ও শান্তিপূর্ণভাবে ধলাই সমষ্টির উপনির্বাচন সম্পন্ন হওয়ার দাবি করল কাছাড় জেলা প্রশাসন। শ্রী শ্রী মহাপ্রভু ও রাধা গোবিন্দের আখড়ায় বার্ষিক অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আয়োজন। সিআরপিএফের গুলিতে নিহত কুকি যুবকদের মৃতদেহ মরণোত্তর পরীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর মেডিকেল কলেজ। বন বিভাগের নিষ্ক্রিয়তায় করিমগঞ্জের পাথারকান্দি সমষ্টিতে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালু সংগ্রহ। স্থানীয় জনগণের অভিযোগ পেয়ে অ্যাকশন মোডে দেখা গেল বিধায়ক কৃষ্ণেন্দু পালকে। অবৈধ উত্তোলন ও সরবরাহের খবর পেয়ে গভীর রাতে অবৈধ বালু উত্তোলন ঘাটে উপস্থিত বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বন বিভাগের শীর্ষ আধিকারিক ও বনকর্মীদের রাতে ডেকে এনে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দাখিলের দাবি বিধায়কের। এগুলো সিজ করিয়া যারা যারা এগুলো অবৈধ কাজ করে তারারে উপরে এফআইআর দিই। এইটা সিরিয়াসলি সাবজেক্টটা নেই, ওদিকে দিয়ে আরো একটা আছে, আরো ওদিকে দিয়ে আছে, এগুলো সব পুরো সিরিয়াসলি। অবৈধ কামে ব্যবহৃত জেসিবি সহ অন্যান্য গাড়ি উত্তোলন করা বালু জব্দ করার নির্দেশ দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উল্লেখযোগ্য যে সমগ্র পাথারকান্দি সমষ্টির বিভিন্ন স্থানে লঙ্গাই নদী থেকে দীর্ঘদিন ধরে ব্যাপক মাত্রায় অবৈধভাবে বালু উত্তোলন করে বহিরাজ্য সহ বরাকের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। সমষ্টির ইসাবিল, জেরজেরি, কটামনি সহ অন্যান্য এলাকায় উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বালু মাফিয়ারা মেশিন লাগিয়ে মহাল না থাকা স্থান থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এমনকি পাথারকান্দি শহরে থাকা বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে ঠিক নিকটের চেংজুর এলাকায় লঙ্গাই নদী থেকে প্রতিদিন মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালু মাফিয়ারা। করিমগঞ্জ বন সংঘমণ্ডলের কার্যালয়কে কেন্দ্র করে এতদিন থেকে এই বৃহৎ অবৈধ ব্যবসা চলে থাকার ব্যাপক অভিযোগ উত্থাপিত হলেও করিমগঞ্জের ডিএফও থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা কুম্ভ নিদ্রায় মগ্ন। চেংজুর এলাকায় প্রতিদিন মেশিন লাগিয়ে বালু উত্তোলনের ফলে নদীর বাঁধ সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিযোগের উপর ভিত্তি করে রাতের আধারে বালু উত্তোলন চলতে থাকা অবস্থায় হঠাৎ সেই অবৈধ বালু উত্তোলন ঘাটে উপস্থিত হন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সরজমিনে উপস্থিত হয়ে অবৈধভাবে উত্তোলন দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিধায়ক। সাথে সাথে বনকর্মী ও বন বিভাগের আধিকারিকদের ডেকে এনে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দাখিল করার নির্দেশ দেন। এমনকি অবৈধ কামে ব্যবহৃত জেসিবি সহ অন্যান্য বাহন জব্দ করার নির্দেশ দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এমনকি বন বিভাগের কোনো কর্মী এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকলে সেই সকল কর্মীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। নিজে খবর পাই আহিছো, ইয়াত বেসিক্যালি এইটো লঙ্গাই নদীর ডাইক, এইটো ৰোড কাম বান যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো চেংচন কৰিছিলে, এইটো প্ৰত্যেকটা ডাইকৰ ওপৰত এটা ভাল ৰোড হ'ব। এই ৰোডটো বনাইছোঁ, ইয়াত 40 টন 50 টনৰ গাড়ী আনি এই অবৈধভাৱে বালি খনন কৰি তেওঁলোকে এই ৰোডটো বেয়া কৰি দিছে। তাৰপিছত লোকেল ৰাইজে তেওঁলোকক বাধা দিলে, তেওঁলোকে ধমকি দিলে। এইটোৰ কাৰণে ৰাতি মই আহিছোঁ যে ৰাতি আহি এইটো চেক কৰিব লাগে। চেক কৰি দেখিলোঁ ইয়াত এটা জেচিবিও আছে, অলপ আগত দুটা গাড়ী লোড কৰিছে। আমি আমাৰ এচিএফ ইয়াত আছে, এচিএফক কৈছোঁ, ডিএফঅ মহোদয়ৰ লগতো কথা হৈছে যে কোনে বালু উঠায় তেওঁৰ ওপৰত এফআইআৰ কৰিব লাগে, জেচিবিটো চিজ কৰি থানাত লৈ যাব লাগে। এইটো মানে বৰ দুখ লগা কথা। এই যে ৰাইজৰ ঘৰ, মানে ইয়াত একজন মানুহৰ ঘৰ আছে, অলপ আগত আৰু এটা ঘৰ আছে, ঘৰৰ সাইডো পুরা মানে বালু উঠে আছে, ইরোশন হয়ে 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্ধেক গুচি গ'ল। এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে। এইকাৰণে এইটো একশ্যন হ'ব আৰু আমি একশ্যন লোৱাৰ কাৰণে আমি ডিএফঅ মহোদয়ৰ লগত কথা পাতিম। যেহেতু স্যার ইয়াৰ পৰা ফৰেষ্ট অফিচ 500 মিটাৰ নিলগত স্যাৰ কেনেকৈ সংঘটিত হ'ব পাৰিছে এই অবৈধ ঘটনা? আমাৰ বেচিকেলি এচিএফ মহোদয়ৰ মানে অলপ ডিংগিত প্ৰব্লেম মানে ইয়া আছে। তেওঁৰ কেইদিনমান আগত অলপ এটা এক্সিডেণ্ট হৈছে। এই মানুহজন ইয়াত মানে ইয়াত ৰেঞ্জাৰ নাই, তাৰ কাৰণে এচিএফ আজি ঘৰৰ পৰা ওলাই আহিছে। আমি এচিএফক ফোন কৰিছোঁ, এচিএফ নিজে আছে, তাতে স্পটো আছে, কিন্তু ইয়াত ষ্টাফ কোন ইনভলভ আছে এচিএফ এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি একশ্যন লোৱাৰ কাৰণে কোৱা হৈছে। এখানে বালু কতটা ডাম্প করা হয়েছে ওইটা খবর পাইয়ে আমরা আইছি।
আইয়া মোটামুটি গাড়ি পাইছি না, এখানে একটা জেসিবি রাখা দেখছি, কিন্তু জেসিবির মালিকও পাইলাম না, ড্রাইভারও পাইলাম না, গাড়িটা পার্ক করিয়া রাখা। যদি গাড়িটা ড্রাইভার বা মালিক আমরা ট্রেস আউট করে লইতে পারি তাহলে জেসিবিটা উঠাই এখন লই যাবো, আর যদি এটা না পাই তাহলে এফআইআর দিব গাড়ি। না না, এরকম কিছু নাই। অ্যাকচুয়ালি ব্লেম করার লাগি তো সবে ওরকম করিয়া হয়। এগুলার আপনার 2 বার করিয়া ডাম্প সিজ করা আছে, সিজ করিয়া এই বালিগুলা রাখা আছে। তোমার কি স্যার লঙ্গাই গাড়িগুলো মহালের কি আছে, বৈধতা আছে না? না, এখন বৈধতা নাই। তারা শুরু করিয়া নেয়, যে সময় উঠায় তো ট্রেস আউট করা যায় না, শুরু করিয়া উঠাইয়া রাখি দে। আর যখন এইরকম রাত্রেবেলা লেট নাইটে যে সময় স্টাফ কোন দিকে যার কিছু যার মুভমেন্ট রাখি ওরকম করিয়া লইয়া যায়। দুইটা গাড়ি এর আগে আমরা সিজও করছি এখান থেকে। 10 দিন করে না, হঠাৎ কোনো সময় তারা সুযোগ উঠাইয়া, যে সময় করে ওই সুযোগ উঠাইয়া তারা একটা সময় উঠায়, আর ওরকম সুযোগ করিয়াও করে, চুরি করিয়াই করে বালিটা। মণিপুরের জিরিবামে সিআরপিএফ এর গুলিতে নিহত কুকি যুবকদের মৃতদেহ মরণোত্তর পরীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করে প্রতিবাদ কাছাড়ের উপজাতি লোকেদের। মণিপুর পুলিশের বিরুদ্ধে শিলচর মেডিকেলে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উপজাতি লোকদের। মণিপুরের জিরিবামে সিআরপিএফ এর সাথে গুলির লড়াইয়ে নিহত 10 কুকি যুবকের মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল শিলচর মেডিকেল কলেজে। মঙ্গলবার 6টি মৃতদেহ মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হলেও 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বাকি 4টি মৃতদেহ মরণোত্তর পরীক্ষা হয়নি। এ নিয়ে মেডিকেল কলেজের মর্গের সম্মুখে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে কাছাড়ের বিভিন্ন অঞ্চলের উপজাতি লোকেরা। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করে মণিপুর পুলিশ মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে উপজাতি লোকেরা। তাদের অভিযোগ, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও শিলচর মেডিকেল কলেজে সম্পন্ন হয়নি মৃত 4 কুকি যুবকের মরণোত্তর পরীক্ষা। ঘটনাটি নিয়ে প্রতিবাদ করলে মণিপুর পুলিশ শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে তাদের বন্দুক উঁচিয়ে ভয় দেখায় বলে অভিযোগ তুলেন উত্তেজিত উপজাতি জনগণ। তাদের দাবি, শীঘ্রই বাকি থাকা 4টি মৃতদেহ মরণোত্তর পরীক্ষা করতে হবে, না হলে তারা জোর জবরদস্তি মৃতগুলো মেডিকেল কলেজ থেকে নিয়ে যাবেন বলে হুঙ্কার প্রদান করেন। ঘটনার খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজে এসে উপস্থিত হন কাছাড় পুলিশের এক বৃহৎ দল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিলচর মেডিকেল কলেজ জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। আমরা ভিলেজ ভলান্টিয়ার 10 জন মারা গেছে, গতকালকে 6 জন পোস্টমর্টেম করা হয়েছে, আজকে 4 জন 9 AM এ করা হইতো, এখন পর্যন্ত করছে না। যে 2 দিন আগে আমরা উপাসে ঘুম নাই, হ্যাঁ, 4 জনটা কিতা হইতো এখন 2 ঘন্টার ভিতরে পোস্টমর্টেম না হইতে আমরা তো লইয়া যাইব। 10 জনে আমরা 6 জন করা হয়েছে, 4 জনটা কিতা হয়েছে আজকে এখন পর্যন্ত করা হয়েছে না। ওটাইলে আমরা মেইন প্রবলেম। কালকে আমরা লইয়া আইছে 12:30 এই টাইমে আমরা 4 জনটা করিয়া নিয়ে যাইতাম, যেখানেও তারা গড় আছে, গড় বাড়ি আছে, তারা পৌঁছাইতাম। গান লোডিং করছে, আমরা জিরিবাম এসজিপিও লগে মাত কথা হয়েছে, তখন তারা ভিতরে হামাইয়া গান লোডিং করছে। তারা মণিপুর পুলিশ এই জায়গাতে মণিপুর জায়গা না, আসামের জায়গা হইছে। এই আসাম জায়গাতে তারা আয়া তো এরকম করার তো উচিত নাই। কেনে পারমিশন দিছে গান লোড করবার লাগি? কেনে দিছে? আমরা আসাম পুলিশ থাকায় তারা এরকম আয়া করছে, যে এটা তো তাজুকের কথা। What actually as we know that yesterday around 12:30 the dead body of 10 person has reached, and only 6 of them have been conducted postmortem till now. 4 are left, and so we want it to be done, or even done or undone. We want to take the dead body, and the postmortem can be conducted either in Meghalaya or Mizoram within 2 hours. We are asking to release the police to release the dead body within 2 hours, and if not, we will not release even the Manipur police also. We will stay here, we will sleep, we will not eat whatever we will do here. We will not release the Manipur police who are inside there. They are coming here and they are loading the gun also. They came and loaded the gun towards us. I don't know. রেল যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতে গিয়ে রেল যাত্রীদের হাতে আটক
ভুয়ো টিটি। বুধবার সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে কৈলাসহরের এক যুবক টিটির পরিচয় দিয়ে টিকিট না থাকা রেল যাত্রীদের কাছ থেকে জরিমানা নিতে শুরু করে। টিটির চালচলনে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। তখন রেল যাত্রীরা ওই ভুয়া টিটিকে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ দেখে সন্দেহ আরও বেড়ে যায়। আগরতলাগামী রেলটির যাত্রীরা ভুয়া টিটিকে মনু রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পুলিশের হাতে তুলে দেয়। রেল পুলিশ তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। টিটির ভেসে থাকা যুবকটি জানায় যে মোবাইলে অনলাইনের মাধ্যমে কেউ তাকে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে দপ্তরের টিটির চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। এই প্রলোভনে রাজি হয়ে টিটির পোশাকে রেলে উঠে অবৈধভাবে জরিমানা আদায় করছিল সে। পুলিশ যুবকের কাছ থেকে একটি নেম প্লেট সহ টিটির ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। কৈলাসহর অ্যাড্রেস হইতেছে দেওরাজ। তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করে পাঠাইছি, আর সব কিছু ডিএম করে পাঠাইছে, আমার ডিএম করছে, হাই পাঠাইছে। আমি এক্সপেক্ট করেছি, করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এনটিপিসিতে, তুমি এইটার কিন্তু অ্যাপ্লাই করবাই না। আমি বলছি আরে না না, আমি অ্যাপ্লাই কিছু করতাম না। তো তারা আমারে অনেকগুলি ভিডিও দিছে। ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি, বা আমি দেখতেছি এইটা করলে অনেক টাকা মিলবো, বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের। তো কইছি আমি তারারে পরে আবার রিপ্লাই দিছে, এই ভিডিওগুলি অনেকটি ভিডিও দেখে আমি তারারে রিপ্লাই দিছে, হ্যাঁ আমি এইটা করবো, আমি ফর্মটা কই থেকে ফিল আপ করবো। তো কইছে আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি তোমার লিঙ্ক দিতেছি, এই লিঙ্কের মধ্যে তুমি জয়েনিং হয়ে তুমি ফর্মটা। তুমি কতদিন ধরে এই রেলের সাথে কাজ করতেছো? কালকে এটা তারা সবকিছু ড্রেস কিনেও নিয়ে দিছে। না তারা সবকিছু আমারই দিছে। সেই ড্রেসগুলো কোথায় পাইছো তুমি? হ্যাঁ কই পাইছো? তারা আনিয়া দিছে স্যার। তাদের নাম জানো নি? না তো স্যার আমি টিটিগিরি করতেছি, তারা কইতেছে তুমি এরকম। ডায়েরি পর্যন্ত দিছে, ডায়েরি কলম পিস বোর্ডই দেখেন স্যার, পিস বোর্ডও দিছে, কলমও দিছে একটা, কই দেখেন স্যার, কলম দিছে, জুতা দিছে, এই বেলটা আমার, সব কিছু তারা দিছে। কইছে তোমার হয়ে গেছে, তুমি সিলেকশন হইছো। তারপরে তো আমি জিও করছি, তারপরে আরেকটা আইডেন্টি কার্ডও দিছে। কইছে কেউ যদি এরকম তোমার কই তুমি টিটি নি, তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই জাস্ট তুমি জিও করবা। এই তো স্যার তারা কইতেছে একজনের কাছ থেকে 150 নেবেন, আর বেশি লং জার্নি হইলে 200-250 নেবেন। আচ্ছা কেমন টাকা কালেকশন হয়েছে তোমার? হ্যাঁ টাকা কেমন কালেকশন হয়েছে? এই তো স্যার 300-এর মতো। ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনের ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দিনব্যাপী ব্যস্ত ছিল কাছাড় জেলা প্রশাসন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় সেজন্য সক্রিয় ছিল কাছাড় পুলিশ। ধলাই সমষ্টির প্রায় প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোট গ্রহণ কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। ধলাই সমষ্টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান কাছাড়ের জেলা পুলিশ সুপার। 208টি ভোট কেন্দ্রে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ার সাথে সাথে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়নি বলে দাবি করেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে ধলাই সমষ্টির মিজোরাম সীমান্তবর্তী এলাকায় থাকা ভোট গ্রহণ কেন্দ্রে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে মিজোরামের কলাশী প্রশাসনের সাথেও যোগাযোগ ছিল বলে মন্তব্য করেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। আজি ধলাই উপনিৰ্বাচনৰ যিদিন আজি পুৱাৰে পৰা ভোটদানৰ কাৰ্যসূচী চলি আছে। 208টা পুলিং ষ্টেচনত ভোট কাষ্টিং হৈ আছে, আৰু বৰ্তমানলৈকে সকলোবিলাকে পুলিং ষ্টেচনতে শান্তিপূৰ্ণভাৱে ভোটদান হৈ আছে। কোনো ধৰণৰ অপ্ৰীতিমূলক ঘটনা বা এনেকুৱা ধৰণৰ সংঘটিত হোৱা নাই, আৰু আমি চোকা নজৰ ৰাখিছোঁ। আৰু মেক্সিমাম যিবিলাক আমাৰ পুলিং ষ্টেচন আছে সকলোবিলাকত আমাৰ নিৰাপত্তা ব্যৱস্থা আমি কৰিছোঁ, যাতে ভোটদাতা ৰাইজে শান্তিপূৰ্ণভাৱে সম্পূৰ্ণৰূপে শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকে যাতে ভোটদান কৰিব পাৰে, তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু সামগ্ৰিকভাৱে গোটেই সমষ্টিটোতে বৰ্তমানলৈকে যি পৰিস্থিতি আছে শান্তিপূৰ্ণ আছে, আৰু ভোটদাতা ৰাইজে বৃহৎ সংখ্যক ভোটদাতা ৰাইজে তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকে ভোটদান কৰি আছে, আৰু
বহু লোক আছে যিসকল বৰ্তমানো তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকৰ ভিৰ হৈছে। আমি সকলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখি যাতে ভোটদান তেওঁলোকে কৰিব পাৰে, শান্তিপূৰ্ণভাৱে কৰিব পাৰে, তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। সীমান্তৱৰ্তী অঞ্চলত 42টা ভোট আমাৰ যিখিনি এই যিটো সমষ্টি আছে এইটো আমাৰ মিজোৰামৰ লগত সীমান্তৱৰ্তী অঞ্চল। গতিকে ইয়াত যিখিনি আমাৰ সীমান্তৱৰ্তী অঞ্চলবিলাকত যিবিলাক আমাৰ ভোট কেন্দ্ৰ আছে সেইবিলাকত শান্তিপূৰ্ণভাৱে ভোটদান হৈ আছে। আৰু ইয়াত আপোনালোকে জানে যে আমাৰ 3টাকৈ অৰ্ধসামৰিক বাহিনী ইয়াত সীমান্তৱৰ্তী অঞ্চলত নিয়োজিত হৈ আছে আৰু লগতে আমাৰ অৰ্ধসামৰিক বাহিনী আৰু আৰক্ষীৰ টহলদাৰী ব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে ব্যৱস্থা কৰা হৈছে যাতে ভোটদাতা ৰাইজৰ কোনো অসুবিধা নহয়। আৰু তাৰ লগতে আমি মিজোৰামৰ যি আমাৰ সীমান্তৱৰ্তী জিলা আছে কলাশিবৰ DC মহোদয়ৰ লগত আৰু তেওঁৰ SP মহোদয়ৰ লগত আমি আলোচনা কৰিছোঁ আৰু তেওঁলোকেও সম্পূৰ্ণ সহযোগ কৰিছে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয়, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954,
8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ধলাইয়ের উপনির্বাচনে ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। ধলাই সমষ্টির ভোটার না হওয়ার জন্য ধলাই সমষ্টির উপনির্বাচনে নিজেকে ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও সকাল থেকে ধলাই বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ফিরেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্রে তিনি বিপক্ষ দল কংগ্রেস থেকে অনেক এগিয়ে থাকবেন বলে জানান বিজেপি প্রার্থী। দিনের শেষে ভোট গণনার পর বিশাল ব্যবধানে জয়ী হবেন বলেও দাবি করেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি ধলাই সমষ্টির সকল ভোটারদের ঘর থেকে বেরিয়ে এসে ভোটদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত। আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভোটারে দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আছে, বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। না, কোনো সাড়া পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল, কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর, আমি বাই প্রফেশন আই এম অ্যান অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি, শিলচরে সেখানে ঘর বানাইছি, শিলচরে আমি আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু। এরপর আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, রাজ্যে গিয়েছি, রাজ্যিক কমিটি দিয়েছি, যে ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি। ধলাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের দিনে কোনো মেসেজ দেওয়া নেই, আর এটা হলে ইলেকশনের দিন চলছে। আমি তাদেরকে একটাই বলবো যে সবাই যাতে ভোট দান করে। সংখ্যালঘু ভোট আমি কমপক্ষে 30% ভোট আমি বিজেপি পাবে। ভোট বয়কটটা কংগ্রেসের ষড়যন্ত্র একটা, এটা কারণ এখানে মানে 100% বিজেপির ভোট। কংগ্রেস বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে এখানে ভোট বয়কটের ডাক দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কংগ্রেস এটা করছে। ধলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট বহুত হয়েছে,
হ্যাঁ, মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধলাইতে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। এরপরেও আমি বলবো কিছু কিছু রাস্তা বাকি আছে, কাজ বাকি আছে। এটা মিথ্যা কিছু নাই, এটা সত্যি, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। একদিনে আপনার এই একটা দেশকে আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু ধলাইয়ের যে রাস্তাঘাট যদি অন্য কনস্টিটিউয়েন্সির সঙ্গে যদি আমরা তুলনা করি, ধলাইয়ের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। জিতে আসলে ধলাইয়ের যে রাস্তাঘাটের বাকি যে কাজটা আছে এটা যাতে আমি সম্পন্ন করতে চেষ্টা করব। বিশেষ করে ভুবন পাহাড়ের যে রাস্তা, এই রাস্তাটার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়, এটার জন্য আমি চেষ্টা করব। চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি মনে হয় আমি চেষ্টা করব। আর আমার একটা ইচ্ছা আছে যে ধলাইতে কোনো বড় ইন্ডাস্ট্রি যাতে হয়, এই ইন্ডাস্ট্রি যাতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব। ওনাকে আমি বলবো ধলাইতে একটা বড় ইন্ডাস্ট্রি করার জন্য। শ্রী শ্রী মহাপ্রভু ও রাধা গোবিন্দের আখড়ায় বাৎসরিক অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী মহাপ্রভু ও রাধা গোবিন্দের আখড়ায় বার্ষিকী অষ্টপ্রহর মহানাম সংকীর্তন সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় রীতিনিয়ম মেনে পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয় অধিবাসের মধ্য দিয়ে। বুধবার ভোরবেলা থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ সহ দুপুরে ভোগারতি ও উপস্থিত প্রায় 500 পুরুষ ও মহিলা ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার মহানাম সংকীর্তনের সমাপন অনুসারে নগর পরিক্রমা পূর্ণাকীর্তন অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়। এই রসটা যে একবার পেয়ে যাবে, শুধু এই জন্মে নয়, জন্ম জন্ম পর্বতের উপর থেকে নিচে ফেলে দিল। নমস্কার, জয় নিতাই। গতকালকে আমাদের রাঙ্গিরখাড়ি মহাপ্রভু আপনার অধিবাস হয়েছে। করিমগঞ্জের রাজ গোস্বামী মহাশয় এবং ওনার সম্প্রদায় অধিবাস দিয়েছেন। আজকেও কীর্তন চলছে। আমাদের 5টা সম্প্রদায় এসছে। আগরতলা থেকে ভোলানাথ সম্প্রদায় এসছে। শিলচরের 3টা সম্প্রদায় আছে। করিমগঞ্জের রাজ গোস্বামী সম্প্রদায়। আজকে এখন মহাপ্রসাদ বিতরণ হবে। আগামীকালকে পূর্ণারও মহাপ্রসাদ বিতরণ হবে। আর বরাকবাসীর সহযোগিতা কামনা করব। মহাপ্রভু আখড়ার উন্নতির জন্য সবার কাছে আমার প্রার্থনা, মহাপ্রভু আখড়ার কাছে আর্থিক সহযোগিতা করে মহাপ্রভু আখড়াকে আরও মহাপ্রভু আখড়ার বৃদ্ধি করা যায়, এটাই বরাকবাসীর কাছে আবেদন। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।